এনসিইআরটিটা একটু কাছে রেখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে, আমারও রেফার করতে সুবিধা হবে। তো আজকে চ্যাপ্টার 1 পড়ব। চ্যাপ্টার 1-এর দুটো মেন পোর্শন আছে, একটা ব্যালেন্সিং আর একটা হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে ব্যালেন্সিং। তার আগে কিছু কিছু বেসিক নলেজ থাকতে হবে। তো স্টার্ট করছি। চ্যাপ্টার 1 আমি যেটা পড়াবো সেটার নোট আমি পিডিএফ পাঠিয়ে দেব, তাই কোথাও যদি লেখা ঠিকঠাক না বোঝা যায় আমার নোটটা রেফার করতে পারো। ওকে, চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড ইকুয়েশন। তো এই কেমিক্যাল রিয়াকশন কি? আমাদের ছোট ক্লাস থেকে একটা আইডিয়া আছে যে কেমিক্যাল রিয়াকশন কি। কেমিক্যাল রিয়াকশন মানে সেখানে কেমিক্যাল চেঞ্জেস হবে। তো এখানে আবার ডিটেলসে পড়বো, কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। ফার্স্টলি আমরা 3টে অ্যাক্টিভিটি দেখব। তোমাদের এনসিইআরটিতেও এই অ্যাক্টিভিটিগুলো আছে, কিন্তু দুটো অ্যাক্টিভিটির রেজাল্টগুলো ঠিকঠাক দেয়া নেই। তো দেখি 3টা অ্যাক্টিভিটিকে আমি এক্সপ্লেন করছি এবং অ্যাক্টিভিটিগুলো থেকে কি মিন করতে চাইছে সেটাও আমি বলছি, এবং অ্যাক্টিভিটিগুলোর রেজাল্ট কি সেটাও বলছি। ফার্স্টে যে অ্যাক্টিভিটিটা আছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম রিবনকে বার্নিং, ম্যাগনেসিয়াম রিবনের বার্নিং অফ ম্যাগনেসিয়াম রিবন। ম্যাগনেসিয়াম রিবনকে ফ্লেমে বার্ন করতে বলছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, এটা করতে হবে। ল্যাবে নিশ্চয়ই করে থাকবে ক্লাস 9-এ, বা যদি 10-এ করায় তো 10-এ করবে যখন স্কুলে যাবে। ম্যাগনেসিয়াম রিবন আমরা জানি কেমন হয়, ফিতের মতো। ফিতাই অ্যাকচুয়ালি, রিবন মানে ফিতা। তো সেই ফিতাটা হচ্ছে ম্যাগনেসিয়াম মেটালের। তো এটাকে যখন বানসেন বার্নারে ফ্লেমে ধরা হয় তখন কি চেঞ্জেস হয় বা তার অ্যাক্টিভিটির রেজাল্টটা কি, সেটা হচ্ছে বইতে এক্সপ্লেন করা আছে। যেমন ধরো, ম্যাগনেসিয়াম রিবনকে যদি তুমি বার্নারে বার্ন করো তাহলে একটা হোয়াইট ড্যাজলিং ফ্লেমে ম্যাগনেসিয়াম রিবনটা জ্বলবে। সাদা কালারের ড্যাজলিং ফ্লেম মানে ওই ঝুরঝুরি বাতি বা তারাবাতি যখন আমরা জ্বালাই আর কি দিওয়ালিতে, তখন একটা যে যে টাইপের আর কি ফ্লেমটা তৈরি হয়, যে টাইপের আলোটা আমরা দেখতে পাই ঝকঝক ঝকঝক করে, যেটা সেটাই হচ্ছে ড্যাজলিং লাইট। ঠিক আছে, হোয়াইট কালারের লাইটটা হয়, তাই হোয়াইট ড্যাজলিং ফ্লেম বা হোয়াইট ড্যাজলিং লাইট তৈরি হয় ওখানে। এবং তার সাথে সাথে একটা হোয়াইট পাউডার নিচে পড়তে থাকে। তোমাদের এনসিইআরটিতে ফার্স্ট পেজেই এই এক্সপেরিমেন্টটাকে পিক্টোরিয়ালি ডিপিক্ট করা আছে খুব সুন্দরভাবে, যেখানে একটা বার্নার আছে, সেই বার্নারের ওপরে আমরা ওই ম্যাগনেসিয়াম রিবনটাকে ধরেছি এবং ম্যাগনেসিয়াম রিবনটা থেকে হচ্ছে হোয়াইট কালারের পাউডার নিচে পড়ছে এবং হোয়াইট ড্যাজলিং লাইটে ফ্লেমটা জ্বলছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। এখান থেকে আমরা রেজাল্ট কি পেলাম? রেজাল্ট পেলাম যে দিস ইজ এ কেমিক্যাল রিয়াকশন, যেখানে আমাদের কেমিক্যাল চেঞ্জ হয়েছে। ছিল কি ম্যাগনেসিয়াম রিবনে? কি ছিল? ম্যাগনেসিয়াম ছিল, আর তৈরি হয়ে গেল কি ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে হোয়াইট পাউডারটা তৈরি হলো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড ক্লাস 9-এ শিখেছিলাম যে কিভাবে একটা ফর্মুলা লিখতে হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড, তো তার মানে কে কে আছে? ম্যাগনেসিয়াম আছে, অক্সিজেন আছে। ম্যাগনেসিয়ামের চার্জটা তার নিচে লিখি +2, এর চার্জটা তার নিচে লিখি -2, দিয়ে এইভাবে এদেরকে ক্রস করি। তো কি পেলাম? Mg2O2। তাহলে যেহেতু এরা 2 আর 2, তাহলে আমরা সিম্পল হোল নাম্বার রেশোতে কি পাবো? ম্যাগনেসিয়াম অক্সাইড। সো ছিল ম্যাগনেসিয়াম, তৈরি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড।
তো ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো, একটা নিউ কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হলো। এই নিউ কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হওয়া মানে কেমিক্যাল রিয়াকশন এখানে হলো। তো এখানে কেমিক্যাল রিয়াকশন হলো, সাথে কিছু কিছু নোট করো যে কালার চেঞ্জ হয়েছে, প্রোডাক্টের স্টেট চেঞ্জ হয়েছে, এগুলো সব চেঞ্জ হয়েছে। পরে আমি কনক্লুড করব। তো এটা হচ্ছে ফার্স্ট আমার অ্যাক্টিভিটি ছিল, যেখানে ম্যাগনেসিয়াম রিবনকে ফ্লেমে পোড়ানো হচ্ছে, বার্ন করা হচ্ছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন। ফ্রি এয়ারে যেহেতু আমরা করছি, আর এয়ারে তো অক্সিজেন অ্যাভেলেবেল আছেই। তো যখন আমরা বার্ন করছি, হোয়াইট ড্যাজলিং ফ্লেমে জ্বলছে এবং হোয়াইট পাউডার, যেটা কিনা অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা নিচে পড়ে যাচ্ছে, নিচে জমা হচ্ছে। তো কি হলো, এটা একটা কেমিক্যাল রিয়াকশন যেখানে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইডে কনভার্ট হয়েছে। এরপরে নেক্সট অ্যাক্টিভিটিটা হচ্ছে লেড নাইট্রেট, একটা টেস্ট টিউবে ছিল লেড নাইট্রেট, তাতে পটাশিয়াম আয়োডাইড অ্যাড করা হয়েছে। সাপোজ দিস ইজ ইয়োর বিকার, এটা তোমার কাছে একটা বিকার আছে, এর মধ্যে কি আছে, লেড নাইট্রেট, PbNO3(2), লেড নাইট্রেট। কিভাবে লিখতে হয়, ফর্মুলা কিভাবে তৈরি করতে হয় ক্লাস 9-এ শিখেছিলাম। লেড নাইট্রেট, কি আছে তাহলে, লেড, নাইট্রেট মানে NO3 গ্রুপ, এর চার্জ কত হয় +2, এর চার্জ কত হয় -1, ক্রস করলাম এইভাবে, Pb1NO3(2). ওকে, তো PbNO3 এখানে ছিল, এর উপরে আমি কাকে অ্যাড করছি, উই আর অ্যাডিং Ki, পটাশিয়াম আয়োডাইড। Ki হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। তো যখন আমরা PbNO3-তে অর্থাৎ লেড নাইট্রেটে পটাশিয়াম আয়োডাইডকে মিক্স করছি, তখন আমরা কি পাচ্ছি, ইয়েলো কালারের প্রেসিপিটেশন পাচ্ছি, ইয়েলো কালার্ড প্রেসিপিটেশন। এই ইয়েলো কালার প্রেসিপিটেশনটা কার জন্য হচ্ছে, লেড আয়োডাইডের জন্য হচ্ছে, লেড আয়োডাইড Pbi2। ঠিক আছে, তো দেখি আরেকবার পুরো কেমিক্যাল রিয়াকশনটা। PbNO3(2) প্লাস Ki Pbi2 প্লাস KNO3। তো এই Pbi2 যেটা আছে সেটা হচ্ছে ইয়েলো কালারের প্রেসিপিটেট ফেলে, হুইচ ইজ এ ইয়েলো কালার প্রেসিপিটেট, দ্য কালার অফ দ্য প্রেসিপিটেট ইজ ইয়েলো। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটাও ক্লিয়ার হলো আশা করি। এখানে কি কি চেঞ্জেস হলো, ইয়েলো কালারের একটা প্রেসিপিটেট পড়লো, আগে ছিল প্রত্যেকটাই লিকুইড স্টেট মানে অ্যাকোয়া স্টেটে ছিল, একজন এখানে সলিড স্টেটের তৈরি হলো, সলিড স্টেটের প্রোডাক্ট তৈরি হলো। তো এখানে যেটা তৈরি হলো সেটা হচ্ছে একটা নতুন স্টেট, সলিড স্টেট। তো এখানে স্টেট চেঞ্জ হয়েছে, আগে সলিউশনটা পুরো কালারলেস ছিল, এখন ইয়েলো কালারের প্রেসিপিটেট এসছে। তো এখানে আমরা বলতে পারি যে কালার চেঞ্জও হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি ছিল। এরপরে আসছি থার্ড অ্যাক্টিভিটি। থার্ড অ্যাক্টিভিটিটা কি, থার্ড অ্যাক্টিভিটিতে জিঙ্ক গ্র্যানিউলসকে অ্যাড করেছে কোথায়, H2SO করে, এটা অ্যাড সাইন দিই বেটার হবে। সো জিঙ্ক ইজ অ্যাডেড টু H2SO4। এটা একটা বিকার, বিকারটা ঠিকঠাক আঁকা হচ্ছে, যাই হোক বোঝা গেলেই হলো। এটা হচ্ছে বিকার, সরি বিকার নয়, এটা অ্যাকচুয়ালি আমি এঁকেছি ক্রনিক্যাল ফ্লাস্ক, আমি একটু ভুল বললাম, ক্রনিক্যাল ফ্লাস্ক। এটা বিকার হয় এরকম, বিকারটাকে এরকম দেখতে হয়, এটা হচ্ছে বিকার, আর উপরে যেটা এঁকেছি সেটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্কে H2SO4 আছে, সেই H2SO4-এ আমরা কি ফেলেছি, জিঙ্কের গ্র্যানিউলস।
গ্র্যানিউলস মানে হচ্ছে গুঁড়ো আর কি, জিঙ্ক গ্র্যানিউলস মানে হচ্ছে জিঙ্কের গুঁড়ো। তো এই জিঙ্কের গুঁড়ো যখন ফেলবো তখন কি হবে? অ্যাট দ্যাট টাইম the following chemical reaction will takes place. Zinc will react with H2SO4 and it will give you zinc sulfate H2 gas. তাহলে এই রিয়াকশনটাতে পার্টিকুলার এই অ্যাক্টিভিটিটাতে একটা গ্যাস রিলিজ হবে, সেটা হচ্ছে H2 গ্যাস। বাট H2 গ্যাসের তো কোনো রং নেই যে রং দেখে বুঝবো যে এটা H2 গ্যাস, বা গ্যাসের উপর তো আর নাম লেখা থাকবে না যে এটা H2 গ্যাস না O2 গ্যাস। তো হোয়াট ইজ দ্য ওয়ে টু আইডেন্টিফাই H2 গ্যাস or how H2 gas is identified? H2 গ্যাসকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করি, যেখানে গ্যাসের এভলিউশনটা হচ্ছে, যেখানে গ্যাসের এভলিউশন হচ্ছে সেখানে আমরা একটা স্প্লিন্টকে ধরি। বা স্প্লিন্ট মানে কি? স্প্লিন্ট মানে ভাবো একটা জ্বলন্ত ম্যাচিসকে ধরেছি, ঠিক আছে, ম্যাচিস একটা জ্বালিয়ে দেশলাইকে জ্বালিয়ে ধরেছি। তো যখন H2 গ্যাস যাবে, ধরো এটা হচ্ছে একটা স্প্লিন্ট ম্যাচিস, ঠিক আছে, তো এটাতে ধরো আগুন জ্বলছিল, এবার ধরো H2 গ্যাস বেরোলো। যখন H2 গ্যাস যাবে এই স্প্লিন্টটা নিভে যাবে, দেশলাইটা কি হবে? নিভে যাবে উইথ পপিং সাউন্ড। পপিং সাউন্ড কেমন না? পপিং সাউন্ড হচ্ছে ধরো হঠাৎ করে কি বলবো, একটা কোনো বোতলের ঢাকনা আটকে গেছে, তো ওটাকে তুমি জোর করে খুললে তাহলে কেমন একটা আওয়াজ হবে, তো সেটা হচ্ছে পপিং সাউন্ড। আবার একটা এক্সাম্পল ধরো, তুমি মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে ওটাকে বার করো জোর করে গালের দিক থেকে প্রেসার দিয়ে, তাহলে যেটা আওয়াজ হবে সেটা হচ্ছে পপিং সাউন্ড, লাইক এই টাইপটা, ঠিক আছে, আশা করি শুনতে পাচ্ছ। তো এই আঙুল দিয়ে গালের দিক থেকে যদি প্রেসার দিয়ে আমরা আঙুলটাকে বার করি, এই আওয়াজটা হচ্ছে পপিং সাউন্ড। তো ঠিক H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস যখন বেরোয় তখন একটা দেশলাই কাঠিকে যদি জ্বালাও তার উপরে বা কোনো ফ্লেম থাকে, সেটাকে একদম পপ সাউন্ডে নিভিয়ে দিবে। তো এটা হচ্ছে আইডেন্টিফাই করা যায় এইভাবে যে ওখান থেকে নিশ্চয়ই তাহলে H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস বেরিয়েছে, ঠিক আছে। তাহলে এই যে অ্যাক্টিভিটিটা পড়লাম এটা বাকি দুটোর থেকে একটু আলাদা, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই অ্যাক্টিভিটিতে একটা গ্যাস এভলিউশন হচ্ছে, বাকি দুটোর থেকে আলাদা। কেন আলাদা? কারণ এখানে এভলিউশন অফ হাইড্রোজেন গ্যাস ইজ টেকিং প্লেস। ওকে, তাহলে এবার দেখো কেমিক্যাল রিয়াকশনের একটা ডেফিনেশন আছে, আমি যেহেতু এটা নোটে তোমাদেরকে দিয়ে দিব তাই আর এখানে লিখছি না। কেমিক্যাল রিয়াকশনের ডেফিনেশন দেখো, it is a process that involves rearrangement of the molecule or ionic substance or distinct from a change in physical form or nuclear reaction. এটা যখন পড়বে তোমাদের অসুবিধাটা কোথায় হবে আমি বলছি, এই নিউক্লিয়ার যে রিয়াকশন কথাটা লেখা আছে এটার মানে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না। নিউক্লিয়ার রিয়াকশন মানে কি, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা জানি যে আমেরিকা জাপানের উপর নিউক্লিয়ার অ্যাটাক করেছিল, তো সেই যে নিউক্লিয়ার অ্যাটাক হয়েছিল তাতে যে ওই কি নাম, লিটল বেবি আর একটা নামটা ভুলে গেছি, তো এই দুটো বোম দিয়ে, অ্যাটমিক বম দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকি দুটো শহরের উপর অ্যাটাক করেছিল। তো সেখানে তারা কি ইউজ করেছিল? নিউক্লিয়ার রিয়াকশন ইউজ করেছিল। নিউক্লিয়ার রিয়াকশন কি? নিউক্লিয়ার রিয়াকশন বলতে কি বোঝায় না, যখন অ্যাটমের নিউক্লিয়াসগুলো একে অপরের সাথে কোলাইড করে, বা একটা নিউক্লিয়াস যখন ভেঙে দুটো টুকরো হয়ে যায় বা দুটোর বেশি টুকরো হয়ে যায়, তার মানে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে কোলিশন, এটাকেও আমরা নিউক্লিয়ার রিয়াকশন বলতে পারি। আবার নিউক্লিয়াসের সাথে মানে একটা নিউক্লিয়াস থেকে ভেঙে অনেক দু তিনটে নিউক্লিয়াসের টুকরো হয়ে যাওয়া, এটাকেও কিন্তু আমরা নিউক্লিয়ার রিয়াকশনের মধ্যে পাই। তো অ্যাটমিক যেটা হচ্ছে অ্যাটম বোম যেটা, তো সেই অ্যাটম বমে কি হয়, নিউক্লিয়াস যেটা আছে
সেই নিউক্লিয়াসটা ভেঙে অনেকগুলো টুকরোতে ভেঙে যায় আর কি। তো সবগুলোই হচ্ছে এখানে নিউক্লিয়ার রিয়াকশন। তো নিউক্লিয়ার রিয়াকশন বলতে আমরা কি বলতে চাইছি, এমন রিয়াকশনগুলোকে যেখানে নিউক্লিয়াস ডাইরেক্টলি ইনভলভ করে। দেখো জেনারেলি কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে নিউক্লিয়াস কিন্তু ইনভলভ করে না, মানে ইনভলভ হয় না আর কি। ধরো তোমার কাছে আমরা আগের মানে ক্লাস 9-এ আমরা ওই বোর মডেল পড়েছিলাম। বোর মডেল অনুযায়ী আমি কি বলতে পারি, NaCl এর যে স্ট্রাকচার সেটা আমরা কিন্তু আগে এঁকেছি, তো এটা একটা রিভাইজ করছি। এটা হচ্ছে সোডিয়াম দুটো, তারপরে 8টা, তারপরে একটা ইলেকট্রন। আর ক্লোরিনেটটা ঠিক কেমন, ক্লোরিনেটটা হচ্ছে এইরকম, প্রথমেরটাতে দুটো, তারপরটাতে 7টা, সরি 8টা, তারপরটাতে হচ্ছে 7টা। তো দেখো এদের মধ্যে একটা ইলেকট্রন ট্রান্সফার একে করলো, দিয়ে NaCl একটা আয়নিক বন্ডেড হলো। এখানে আমাকে বলো রিয়াকশানে কে অংশগ্রহণ করলো, মানে হু ইজ টেকিং পার্ট ইন দ্য কেমিক্যাল রিয়াকশন, ইলেকট্রনস। তো জেনারেলি in chemical reaction electron takes part. তো কেমিক্যাল রিয়াকশনে জেনারেলি ইলেকট্রন কিন্তু পার্টিসিপেট করে, বাট নিউক্লিয়াস did not react or does not change. নিউক্লিয়াসের কোনো কিন্তু চেঞ্জ হয় না এমনি কেমিক্যাল রিয়াকশনে, বাট নিউক্লিয়ার রিয়াকশনে চেঞ্জটা শুধুমাত্র নিউক্লিয়াসেরই হয়। তো এবার আশা করি বুঝতে পারলে যে নিউক্লিয়ার রিয়াকশন আর কেমিক্যাল রিয়াকশন কিভাবে ডিফারেন্ট। এবার ফিজিক্যাল চেঞ্জ মানে জানো, যেমন ধরো কি বলবো, যেটা বাইরে থেকে যে চেঞ্জটা দেখতে পাই সেই চেঞ্জটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। তো অবশ্যই ফিজিক্যাল চেঞ্জেস আর ডিফারেন্ট ফ্রম কেমিক্যাল চেঞ্জেস, ঠিক আছে। যেমন ধরো একটা জলের 1 লিটার জলের একটা বিকার আছে, তাকে তুমি গরম করছো, টেম্পারেচার ইনক্রিজ করছে, এটা কি কেমিক্যাল চেঞ্জেস না ফিজিক্যাল চেঞ্জেস? ফিজিক্যাল চেঞ্জেস, ঠিক আছে। তো কেমিক্যাল চেঞ্জেস আর ফিজিক্যাল চেঞ্জেস ডিফারেন্ট, ঠিক একইভাবে নিউক্লিয়ার রিয়াকশন আর কেমিক্যাল রিয়াকশনও ডিফারেন্ট, ঠিক আছে। তো এই যে কেমিক্যাল রিয়াকশনগুলো, তার ডেফিনেশনটা আবার যদি দেখি আমি, সেখানে আমি এবার ক্লিয়ারলি বুঝতে পারবো কি লেখা আছে। দেখো, it is a process that involves rearrangement of the molecule or ionic structure of a substance as distinct from a change, distinct মানে আলাদা, এটা ডিস্টিংক্ট মানে আলাদা কাদের থেকে, চেঞ্জ ইন ফিজিক্যাল ফর্ম অর এ নিউক্লিয়ার রিয়াকশন, অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জ আর নিউক্লিয়ার রিয়াকশনের থেকে ডিফারেন্ট এটা, যেখানে কিনা মলিকিউলার অর আয়নিক স্ট্রাকচারের রিঅ্যারেঞ্জমেন্ট হয়। তাই তো হচ্ছে এখানে দেখো কি দেখলাম, জিঙ্ক ছিল, জিঙ্ক আর H2SO4 মিশে ZnSO4 আর H2 হয়ে গেল, তাহলে মলিকিউলার আর আয়নিক স্ট্রাকচারের রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এটাই হচ্ছে তাহলে কেমিক্যাল রিয়াকশন। এবার একটা কেমিক্যাল রিয়াকশন তার যে এক্সিস্টেন্স সেটা আমরা বুঝবো কি করে, হাউ কুড উই নো অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ কেমিক্যাল রিয়াকশন, মানে একটা কেমিক্যাল রিয়াকশন হলো কি হলো না সেটা বোঝার জন্য আমাদের কাছে কিছু প্রসেস আছে। প্রসেসটা কি, যেমন ইফ এনি প্রসেস অকার উইথ চেঞ্জ ইন স্টেট, মানে কোনো একটা রিয়াকশানে ধরো সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে গেল বা লিকুইড থেকে গ্যাসিয়াস স্টেটে গেল, স্টেট চেঞ্জ হলো, আমি যেটা বলতে চাইছি স্টেট চেঞ্জ হচ্ছে। তো যদি স্টেট চেঞ্জ হয় তাহলে হতে পারে সেটা একটা কেমিক্যাল রিয়াকশন। আবার যদি কালার চেঞ্জ হয় তাহলে হতে পারে সেটা একটা কেমিক্যাল রিয়াকশন। আবার যদি এভলিউশন অফ গ্যাস হয়, শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস নয়, যে কোনো গ্যাস, যদি এভলিউশন অফ গ্যাস হয় তাহলে সেটাকেও আমরা কি বলতে পারি, কেমিক্যাল রিয়াকশন বলতে পারি, হতে পারে কেমিক্যাল রিয়াকশন। চেঞ্জ ইন টেম্পারেচার, তো এটাকেও আমরা কি বলতে পারি, কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল রিয়াকশন হয়েছে কি হয়নি সেটা জানার জন্য উপায়গুলো হচ্ছে এইগুলো।
যেখানে চেঞ্জ ইন স্টেট, চেঞ্জ ইন কালার, এভলিউশন অফ গ্যাস, চেঞ্জ ইন টেম্পারেচার, এই 4টা পয়েন্ট আমাদেরকে জানতে হবে। ওকে, তো এবার যাব প্রোডাক্ট কাকে বলে, রিঅ্যাক্ট্যান্ট কাকে বলে, কিভাবে একটা কেমিক্যাল রিয়াকশনকে রিপ্রেজেন্ট করা হয়, এবং তার লেফট সাইডটাকে কি বলে, রাইট সাইডটাকে কি বলে, অ্যারো চিহ্নটার মানে কি, এই সব কিছুর প্রশ্নের উত্তর আমি এখানে দিচ্ছি। ফার্স্ট অফ অল, একটা কেমিক্যাল রিয়াকশনকে সবসময় হচ্ছে এইভাবে লেখা সম্ভব নয়। যেমন ধরো, আমি যদি এই যে অ্যাক্টিভিটিটা ঘটলো, ম্যাগনেসিয়ামের যে অ্যাক্টিভিটিটা নিয়েছিলাম, সেই ম্যাগনেসিয়ামের অ্যাক্টিভিটিটাকে যদি আমি রিপোর্ট করতে চাই আমার স্যারের কাছে, তাহলে আমি কিভাবে রিপোর্ট করব? বলবো যে স্যার, এ ম্যাগনেসিয়াম রিবন ইজ বার্নড in presence of air and we find a white substance is produced and the flame is white dazzling in nature. তো এত বড় রিপ্রেজেন্টেশন তো সব রিয়াকশনের ক্ষেত্রে দেওয়া সম্ভব নয়। তাই আমরা কি করি, এই রিয়াকশনগুলোকে যাতে সহজে রিপ্রেজেন্ট করা যায় সেই জন্য আমরা কি লিখি, ওয়ার্ড ইকুয়েশন লিখি। ঠিক আছে, তো সেই ওয়ার্ড ইকুয়েশনটা লিখতে শেখার আগে আমাদেরকে জানতে হবে রিঅ্যাক্ট্যান্ট কাকে বলে, প্রোডাক্ট কাকে বলে। তো প্রোডাক্ট কি? ইন এ কেমিক্যাল রিয়াকশন দ্য নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, সেটাই হচ্ছে প্রোডাক্ট। তো একটা কেমিক্যাল রিয়াকশনে, সিআর লিখলাম, কেমিক্যাল রিয়াকশনে নিউ সাবস্টেন্স ফর্মড ইজ প্রোডাক্ট, যেটা নতুন তৈরি হয় সেটা হচ্ছে প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটাকে তৈরি করার জন্য সাবস্টেন্স which reacts with each other to give product के PDT लिखलाम, are known as reactant. ওকে, তো রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট কাকে বলে বুঝতে পারলাম। ঠিক আছে, এবার মোর দ্যান ওয়ান রিঅ্যাক্ট্যান্ট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ইউজিং প্লাস সাইন। লাইক এ আর বি রিঅ্যাক্ট করছে, দিয়ে সি তৈরি করছে, তো এ প্লাস বি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, ব্যাস। এবার ওয়ার্ড ইকুয়েশনটা কীরকম না, জাস্ট ওয়ার্ডগুলো আমাদেরকে লিখতে হবে। যেমন ধরো, ওই ম্যাগনেসিয়ামের যে অ্যাক্টিভিটিটা ছিল ম্যাগনেসিয়াম রিবনে, সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইকুয়ালস টু ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে কিন্তু আমরা কোনো সিম্বল ইউজ করি না, ওয়ার্ড ইকুয়েশনে নো সিম্বল ইজ ইউজড, অনলি ওয়ার্ডস আর ইউজড। তো ম্যাগনেসিয়াম অক্সিজেন তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই সাইডটাকে বলছি আমরা কি, লেফট হ্যান্ড সাইড বা রিঅ্যাক্ট্যান্ট সাইড। এইটাকে বলছি আমরা RHS, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা কি, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে তোমার প্রোডাক্ট সাইড। ওকে, তো এবার আসছি ওয়ার্ড ইকুয়েশনের পর কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশন মানে জাস্ট কেমিক্যাল সিম্বলগুলো লিখবো। ম্যাগনেসিয়ামের জায়গায় এটা লিখলাম, অক্সিজেনকে O2, এবার ম্যাগনেসিয়াম অক্সাইডকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবার একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করো, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনকে রিয়াক্ট করিয়েছি, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে। এখানে এখানে LRS হয়ে গেছে, এটা একটু কারেক্ট করে নেবে, LHS। তো এখানে মন দিয়ে দেখো যে ম্যাগনেসিয়ামের সাথে হচ্ছে অক্সিজেনের রিয়াকশনটা হয়েছে,
তো নাম্বার অফ অ্যাটমস অফ ম্যাগনেসিয়াম ইন দ্য লেফট হ্যান্ড সাইড ইজ 1 and right hand side is also 1, but number of oxygen in left hand side is 2, কারণ O2 আছে, তো দুটো অক্সিজেন অ্যাটম আছে লেফট হ্যান্ড সাইডে, আবার রাইট হ্যান্ড সাইডে কি আছে, একটাই অক্সিজেন অ্যাটম আছে। সো দিস রিয়াকশন ইজ আনব্যালেন্সড। আনব্যালেন্সড মানে নাম্বার অফ অ্যাটম of each kind of element, number of atoms of each kind of element in LHS and RHS are different. So I consider this reaction as unbalanced reaction. Now unbalanced reaction is to be balanced. Why it is necessary to balance a reaction? The first question came in your mind, যে একটা আনব্যালেন্স রিয়াকশনকে ব্যালেন্স করার কি দরকার আছে? হোয়াট ইজ দ্য নেসেসিটি? প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে, আমরা ল অফ কনজারভেশন অফ মাস পড়েছি, যে মাস ক্যান নট বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড ইন এ কেমিক্যাল রিয়াকশন। ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার মনে করো, তাই তো? ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারেই তো আছে, হ্যাঁ মেবি আমি পড়িয়েছিলাম বোধহয় তোমাদের। তো কি হচ্ছে ব্যাপারটা, কি বলছে ব্যাপারটা, যেটা বলছে যে ল অফ কনজারভেশন অফ মাস। মূল বক্তব্যটা কিসের? ল অফ conservation of mass, and according to law of conservation of mass cannot be created not destroyed. তাহলে দেখো এখানে মাস কত, অক্সিজেনের মাস হচ্ছে 16 × 2 32, এখানে কত 16, তাহলে এই যে 16 গ্রাম ছিল, বা যে রেস্ট অফ দ্য মাস, বাকি যে মাসটা সেটা গেল কোথায়, তাই না? তার মানে মাসটা নিশ্চয়ই ডিস্ট্রয় হয়েছে। আবার ল অফ কনজারভেশন অফ মাস বলছে যে মাস কখনো ডিস্ট্রয় হতে পারে না, মাস কখনো ক্রিয়েটও হতে পারে না। এই জন্য যতটা মাস রিয়াক্ট হবে রিয়াক্ট্যান্ট সাইড থেকে, ঠিক ততটা মাসই প্রোডাক্ট সাইডে তৈরি হবে। তো এই জন্য আমাদেরকে ব্যালেন্স করতে হবে। সো হোয়াট ইজ দ্য রিজন টু ব্যালেন্স এ আনব্যালেন্স রিয়াকশন? বিকজ এ ব্যালেন্স রিয়াকশন ফলো ল অফ কনজারভেশন অফ মাস। তো ল অফ কনজারভেশন অফ মাসকে ফলো করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে একটা রিয়াকশনকে ব্যালেন্স, আর আমরা শিখব ব্যালেন্স কিভাবে করতে হয়। তো একটা রিয়াকশন নিচ্ছি, যেটা কিনা তোমাদের, ওয়েট করো পেজটা সেট করে নিই। একটা রিয়াকশন কনসিডার করছি যেটা তোমাদের এনসিইআরটিতেই আছে, এবং এইটা ইউজ করে আমি তোমাদেরকে ব্যালেন্সিংটা শেখাচ্ছি, এবং আমি তোমাদেরকে কিছু টাস্ক দিব, সেই টাস্কগুলো কমপ্লিট করবে, তাহলে ব্যালেন্সিংটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। Fe3O4 প্লাস H2, ওকে, এটাকে ব্যালেন্স করতে হবে। এইটা হচ্ছে তোমাদের কাছে রিয়াকশন। দেখো রিয়াকশনটা আনব্যালেন্স আছে, ফার্স্ট এইটা আইডেন্টিফাই করতে শেখো যে রিয়াকশনটা ব্যালেন্স আছে না আনব্যালেন্স আছে। কিভাবে আইডেন্টিফাই করবে? এখানে আয়রন কটা আছে? একটা আছে। এখানে কটা আছে? এক, তার নিচে সাবস্ক্রিপ্টে 3 আছে, মানে মোট 3টে আয়রনের অ্যাটম আছে, Fe অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, তো এটা আনব্যালেন্সড। আবার সাথে সাথে হাইড্রোজেনও না, হাইড্রোজেনটা যদিও ব্যালেন্স আছে, তো অক্সিজেনটা ব্যালেন্স নেই, দেখো, ঠিক আছে? তো এটাকে ব্যালেন্স করব। তো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ বলছে যেটা আছে তাদেরকে বক্সের ভিতরে পুরে দাও, মানে কিপ দ্য ফর্মুলা আন্ডার দ্য বক্স। এবার বলছে এই বক্সটা কেন দিলাম? এই বক্সটা দিয়ে তোমাকে এতটুকু অ্যাসিওর করতে বলছে যে বক্সের ভেতরে কোনো চেঞ্জেস তুমি করবে না। এমন নয় যে এটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 3 দিয়ে দিলাম, এখানে ব্যালেন্স করার জন্য আমি O4 দিয়ে দিলাম, তাহলেই তো ব্যালেন্স হয়ে যায়। কিন্তু যে ফর্মুলা দেয়া আছে সেই ফর্মুলাকে তুমি চেঞ্জ করতে পারো না, তাই তো? যে ফর্মুলা দেয়া আছে সেই ফর্মুলাকে চেঞ্জ করতে পারো না। যেমন H2 হচ্ছে ওয়াটার, H2O কে যদি তুমি H2O4 লিখে দাও, তাহলে কি এটা জল হচ্ছে? না, এটা এক্সিস্টই করে না। ওকে, তো কোনো একদিন যদি সময় পাওয়া যায় তখন বলবো যে কেন সব কেমিক্যাল ফর্মুলাগুলো এক্সিস্ট করে না। যেমন H2O এক্সিস্ট করে,
কিন্তু H2O5 এক্সিস্ট করে না। কেন এক্সিস্ট করে না? H2O6 এক্সিস্ট করে না, কেন এক্সিস্ট করে না? ঠিক আছে, তো সেগুলো একদিন কখনো আলোচনা করব যদি এনাফ টাইম পাই কখনো, তো পরে দেখা যাবে সেগুলো। তার আগে দেখো যে আমি কেমিক্যাল যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি না। এবার স্টেপ 2-তে চলে যাও। স্টেপ 2 অফ ব্যালেন্সিং এর রিয়াকশন কি বলছে? এটা করলে এরপরে যেটা নেক্সট করতে হবে সেটা হচ্ছে যে লিস্ট দ্য নাম্বার অফ ইচ অ্যাটম। কতগুলো অ্যাটম LHS এ আছে আর RHS এ আছে। ফার্স্ট ক্যান্ডিডেটকে Fe, এখানে একটা এরকম ছক টানবে, অ্যাটমস, তারপরে হচ্ছে LHS এ কটা আছে, RHS এ কটা আছে। যদিও প্রথমত শেখার জন্য এইসব ছকটক টানতে হয়, তারপরে মুখে মুখেই হয়ে যাবে। তো আমি পুরো প্রসেসটা শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। যখন তোমরা পরে এক্সপার্ট হয়ে যাবে 10টা 12টা এক্সাম্পল করার পর, তখন তোমাদের আর এই ছক টানার প্রয়োজন হবে না, তোমরা মুখে মুখেই ক্যালকুলেট করতে হবে। তো Fe LHS এ কটা আছে? একটা। রাইট হ্যান্ড সাইডে কটা আছে? 3টা। Fe ছাড়া আর কে অ্যাটম আছে? হাইড্রোজেন অ্যাটম আছে। হাইড্রোজেন লেফট সাইডে কটা? রাইট সাইডে কটা? অক্সিজেন। অক্সিজেন লেফট সাইডে কটা? রাইট সাইডে কটা? 4টা। লিস্ট করলে এরপরে স্টার্ট ব্যালেন্সিং দ্য নাম্বার ফ্রম দ্যাট অ্যাটম। মানে এখানে 3টা টাইপের অ্যাটম আছে, আয়রন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এবারে আমি কাকে ফার্স্ট ব্যালেন্সিং করব? হাইড্রোজেনকে করব, না আয়রনকে করব, না অক্সিজেনকে করব? ফার্স্ট কাকে ধরবো, এইটা একটা কনফিউশন থাকে সবার মধ্যে। এইটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচ ব্যালেন্সিং করার মূল যে ধারণা, সেটা হচ্ছে এইটা। যেটা সব থেকে বেশি নাম্বারে আছে, স্টেপ 3 কি বলছে? যার নাম্বার সব থেকে বেশি, মানে এখানে কার নাম্বার সব থেকে বেশি? অক্সিজেন অ্যাটমের নাম্বার সব থেকে বেশি 4। তাহলে কাকে দিয়ে স্টার্ট করতে হবে? অক্সিজেনকে দিয়ে স্টার্ট করতে হবে। যার নাম্বার বেশি তাকে দিয়ে স্টার্ট করো। তাহলে রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন কটা আছে? 4টে আছে। লেফট হ্যান্ড সাইডে কটা আছে? একটা। আমি কি করতে পারি? একে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। 4 দিয়ে যখন, তবে কিন্তু বক্সটা অবশ্যই থাকবে, বক্সের ভিতরে কিছু চেঞ্জ হবে না, যা হবে বাইরে। 4 দিয়ে টোটালটাকে মাল্টিপ্লাই করলাম, ফলে কি হলো? অক্সিজেন এদিকেও 4টা, এদিকেও 4টা। স্টেপ 4 কি বলছে? স্টেপ 3 এর পর স্টেপ 4। স্টেপ 4 বলছে প্রথমটা হলো ব্যালেন্সিং, তারপরে যে কোনো একজনকে তুমি ধরো করো, তারপর থেকে আর কোনো বাধ্যবাধকতা নেই। তবে অবশ্যই চেষ্টা করবে যেটা সব থেকে বেশি নাম্বারে আছে সেটা যেন থাকে, প্রথমে ব্যালেন্স হয়। তো আয়রন কটা আছে? 3। এখানে কত? একটা। তো আমরা 3 দিয়ে আয়রনকে মাল্টিপ্লাই করে দিলাম, 4H2O Fe3O4। এবার হাইড্রোজেনটাকে শুধু ব্যালেন্স করতে হবে। স্টেপ 5-এ আবার হাইড্রোজেনটাকে ব্যালেন্স করবে। কিভাবে ব্যালেন্স করবে হাইড্রোজেনকে? লেফট হ্যান্ড সাইডে কটা হাইড্রোজেন আছে? 4 × 2, এইভাবে কাউন্ট করে দেখো। এটা হাইড্রোজেন অ্যাটম, এটা সাবস্ক্রিপ্টে কত আছে? 2, সামনে কত আছে? 4। তো টোটাল হাইড্রোজেন অ্যাটম কত? 4 × 2 8। 8টা হাইড্রোজেন অ্যাটম এদিকে, এদিকে কটা? 2টো। তাহলে একে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলে ব্যালেন্স হয়ে গেল রিয়াকশন। বাট এখনো ব্যালেন্স হয়নি। এটা কমপ্লিটলি ব্যালেন্স করার জন্য আরো 2টো স্টেপ আছে। স্টেপ 6। স্টেপ 6 কি বলছে? সরি, স্টেপ 5। স্টেপ 5 কি বলছে? বলছে যে এদের যে এই যে কোফিসিয়েন্টগুলো, এই যে সামনে যে নাম্বারগুলো আছে, এদেরকে কি বলছি? কোফিসিয়েন্ট। তো এই কোফিসিয়েন্টগুলো সিম্পলেস্ট হোল নাম্বারের রেশোতে আছে কিনা দেখতে হবে প্রথম। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, 2:4:4:2 আছে। এটা কি সিম্পলেস্ট হোল নাম্বার রেশো হয়েছে? না, এটা সিম্পলেস্ট হোল নাম্বার রেশো হয়নি। তার কারণ একে 2 দিয়ে ভাগ করতে পারো, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, কত হবে? 1:2:2:1। এইটা হচ্ছে সিম্পলেস্ট হোল নাম্বার রেশো। তো সিম্পলেস্ট হোল নাম্বার রেশোতে আছে কিনা চেক করো। 3:4, মানে প্রত্যেকটার কোফিসিয়েন্টকে পরপর বসাও। 3:4:1:4। সবাই কি কোনো একটা একই নাম্বার দিয়ে কাটবে? সেটা হচ্ছে 1। তো এটাই হচ্ছে সিম্পলেস্ট রেশো।
এখানে দেখো 2 দিয়ে দুটো 4 কাটবে, কিন্তু 3 আর 1কে যখন আমরা 2 দিয়ে ভাগ করবো তখন তো ফ্র্যাকশন বা পয়েন্টে উত্তর আসবে, তাই না? সেই জন্য আমাদেরকে হোল নাম্বার রাখতে হবে, সিম্পলেস্ট হোল নাম্বারের রেশো। এটা হচ্ছে সিম্পলেস্ট হোল নাম্বারের রেশো ওদের, তাই যেমন ছিল তেমন। আর যদি এটা সিম্পলেস্ট হোল নাম্বার রেশোতে না থাকতো, তাহলে তখন আমাকে ওকে সিম্পলেস্ট হোল নাম্বারের রেশোতে কনভার্ট করতে হতো, এবং সেটাই হতো ব্যালেন্সড রিয়াকশন। বোঝা গেল? পরবর্তীকালে কোনো এক্সাম্পলে যদি আসে যেখানে সিম্পলেস্ট রেশো থাকছে না, সেটাকে আমরা সিম্পলেস্ট রেশোতে কিভাবে নিয়ে যাব সেটা দেখব। তো বর্তমানে এটা মাথায় রাখো যে স্টেপ 5 যেটা, সেটা হচ্ছে যে সিম্পলেস্ট হোল নাম্বারের রেশোতে তোমাকে নিয়ে যেতে হবে। এটা যেহেতু সিম্পলেস্ট হোল নাম্বারের রেশোতে আছে, তাই এখানে আমি আর কোনো চেঞ্জ করব না। লাস্ট স্টেপ হচ্ছে যে সবকিছু তো ব্যালেন্স হলো, কিন্তু স্টেট অফ ম্যাটার বা স্টেট অফ এলিমেন্ট, ইচ অ্যাটম বা ইচ এলিমেন্ট তোমাকে এখানে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন Fe, এটা হচ্ছে সলিড, তাই ব্র্যাকেটে কি লিখলে? সলিড। H2O, এটা যেমন হচ্ছে লিকুইড, তাই তুমি ব্র্যাকেটে কি লিখলে? লিকুইড। তার স্টেটটা লিখতে হবে আর কি, কোন স্টেটে আছে, সলিড, লিকুইড, গ্যাস নাকি অ্যাকোয়াস। Fe3O4, এটা সলিড। মোর্চা জং ধরে যেটা যায় সেটা কি? সেটা তো সলিড। H2 হচ্ছে গ্যাস। আরেকটা স্টেট হয় যেটা কিনা অ্যাকোয়াস বলি। অ্যাকোয়াস মানে কি? মিক্সড ইন ওয়াটার। সাপোজ CuSO4, কপার সালফেট, ইট ইজ এ সলিড, বাট কপার সালফেটকে যখন আমরা ওয়াটারের সাথে মিক্স করি তখন আমরা কি পাই? CuSO4 অ্যাকোয়াস। মানে কোনো জিনিসকে যদি জলে ডোবানো থাকে সেটাকে আমরা বলবো অ্যাকোয়াস। তো স্নান করার সময় আবার নিজেকে অ্যাকোয়াস বলে মনে করো না, ঠিক আছে? তো ওটা অ্যাকোয়াস নয়, অ্যাকোয়াস মানে হচ্ছে জলে ডুবে থাকা। যখন পুকুরে স্নান করতে যাবে বা নদীতে সমুদ্রে স্নান করবে তখন হচ্ছে তুমি অ্যাকোয়াস হয়ে যাবে, ঠিক আছে? তো কোনো কম্পাউন্ডকে, কেমিক্যাল কম্পাউন্ডকে যদি জলের সাথে মিক্স করে রাখা হয় তাহলে সেটা হচ্ছে অ্যাকোয়াস বলবো তাকে, ঠিক আছে? তো এরপরে তোমাদের ইনটেক্সট কোশ্চেন আছে ব্যালেন্সিং এর পর। তো ওখানে কি কি কোশ্চেন আছে, যে ম্যাগনেসিয়াম রিবনকে তোমার ম্যাগনেসিয়াম রিবনকে বার্ন করার আগে ওকে কেন ভালো করে ঘষে নেওয়া হয় আর কি, রাবড বিফোর বার্নিং, বিকজ ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা লেয়ার ওর উপরে পড়ে যায়। তাই তো? কি বলছে? যে ম্যাগনেসিয়াম রিবন আছে, ওয়েট, এই দেখো ম্যাগনেসিয়াম রিবন আছে। তো এই ম্যাগনেসিয়াম রিবন কি বলছে? ম্যাগনেসিয়ামের সাথে আবার অক্সিজেন, যে ফ্রি স্টেটে যে অক্সিজেন যদি পায়, বার্ন করতে হবে না, জাস্ট এমনি অক্সিজেনের প্রেজেন্সে উপরের লেয়ারটা ম্যাগনেসিয়াম অক্সাইডে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? যেমন রাস্টিং হয় ঠিক একই রকম। রাস্টিং এ কি হয়? H2 এর প্রেজেন্সে আয়রন Fe3 উপরে কনভার্ট হয়ে যায়, ঠিক একই রকম ভাবে এখানে ম্যাগনেসিয়াম O2 এর প্রেজেন্সে ম্যাগনেসিয়াম অক্সাইডে কনভার্ট হয়ে যায়। তার মানে আপার সারফেস অফ দ্য ম্যাগনেসিয়াম রিবন ইজ কনভার্টেড ইনটু ম্যাগনেসিয়াম অক্সাইড। সো যখন ম্যাগনেসিয়াম অক্সাইডকে আমরা জ্বালাবো তখন কিন্তু ওটা জ্বলবে না। ম্যাগনেসিয়ামকে জ্বালালে জ্বলবে, কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডকে জ্বালালে জ্বলবে না। তাই যাতে ওই ম্যাগনেসিয়াম রিবনটা ভালো করে জ্বলে এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের হোয়াইট পাউডার যাতে আমরা পাই, তার জন্য কি করা হয়? প্রথমে রাব করা হয়, রাব করে ম্যাগনেসিয়াম অক্সাইড যে লেয়ারটা ছিল সেটাকে সরিয়ে নেওয়া হয়, তারপরে ওটাকে বার্ন করা হয়। এটা আশা করি সবাই জানো, খুব কমন কোশ্চেন। তারপরে যে কোশ্চেনটা আছে সেখানে ওয়ার্ড ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে হচ্ছে ইয়ে করতে হবে আর কি, কি বলে, ওয়ার্ড ইকুয়েশন থেকে তাকে কেমিক্যাল ইকুয়েশন লিখতে হবে, আর কোথাও হচ্ছে তোমার কেমিক্যাল ইকুয়েশন দেওয়া আছে সেখান থেকে ওয়ার্ড ইকুয়েশন লিখতে হবে। তো জানো ক্লাস 9-এর যে টপিকগুলো ছিল সেগুলো থেকে জানো নিশ্চয়ই যে কিভাবে কি করতে হয়। যেমন ধরো তোমার কাছে আছে, ধরো জিঙ্ক সালফেট আছে, তো এই জিঙ্ক সালফেটের কেমিক্যাল ফর্মুলা কি হবে? জিঙ্ক সালফেটের কেমিক্যাল ফর্মুলা কি হবে? জিঙ্ক মানে জিঙ্ক, সালফেটের ফর্মুলা হচ্ছে SO4। এর চার্জ কত? জিঙ্কের হচ্ছে +2 হয়, এর হচ্ছে -2 হয়, ক্রস করো, তো জিঙ্ক সালফেট হয়ে গেল। সালফেট, ফসফেট, নাইট্রেট, নাইট্রাইট, সালফাইড, সালফাইট, সালফেট, তারপরে তোমার নাইট্রেট আছে, নাইট্রাইট আছে, ফসফেট আছে, ফসফাইট আছে, থায়োফসফেট আছে, থায়োসালফেট আছে, এইসব অ্যানায়ন যত আছে, মাল্টি মলিকিউলার অ্যানায়ন, মাল্টি অ্যাটমিক বা পলি অ্যাটমিক অ্যানায়ন বলে যেগুলোকে, ঠিক আছে?
অ্যানায়ন মানে কি? অ্যানায়ন মানে হচ্ছে যার নেগেটিভ সাইন আছে। যেমন ধরো Cl মাইনাস, এটাও একটা অ্যানায়ন। S2 মাইনাস, এটা একটা অ্যানায়ন। O2 মাইনাস, এটা একটা হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে। এবার পলি অ্যাটমিক অ্যানায়ন কোনগুলো? যেমন হচ্ছে SO4 2 মাইনাস, এটা হচ্ছে পলি অ্যাটমিক, অনেকগুলো অ্যাটম দিয়ে এইটা অ্যানায়নটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে পলি অ্যাটমিক অ্যানায়ন। তো যত পলি অ্যাটমিক অ্যানায়ন আছে সব মুখস্থ করবে। কারো যদি ক্লাস 9-এর এই পোর্শনটাতে সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো, বা ক্লাস 9-এর রিভাইজ করতে পারো একটু। তাও তোমরা একবার ট্রাই করবে। আমি যেটা লিখছি সেগুলোকে কেমিক্যাল ফর্মুলা লেখার: সোডিয়াম থায়োসালফেট, ম্যাগনেসিয়াম ফসফাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড। এই তিনটেই করো, আর জায়গা নেই। তো এটা ছিল হচ্ছে বিষয়। এরপরে তোমাদের কিছু হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা কেমন না, তোমাদেরকে একটা নোট পাঠাচ্ছি, সেই নোটে আমি আজকে যা যা পড়ালাম সেটা জিস্ট করা আছে, এবং তার নিচে 10টা বা 12টা কিছু একটা ব্যালেন্সিং দেয়া আছে। তো সেই ব্যালেন্সিংটা, সবটা ব্যালেন্সিং কমপ্লিট করবে, দিয়ে আমাকে করবে। তো যেমন টাইম, সেই টাইমিং, ডাউট ক্লিয়ারিংয়ের যে টাইম সেটা আমি গ্রুপে বলে দিচ্ছি, সেই মতো তোমরা আমাকে ফোন করতে পারো। ভিডিও রিলেটেড, ভিডিও যদি কোথাও ভয়েস যদি না ক্লিয়ার থাকে, বা কোথাও ভিডিও যদি না ক্লিয়ার থাকে, তো সেক্ষেত্রে তুমি আমাকে ফোন করতে মানে দ্বিধা করার দরকার নেই, ফোন যখন খুশি করতে পারো। ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটাকে মানে সবসময় চেষ্টা করবে যে হাই কোয়ালিটিতে দেখার, তাহলে ভালো দেখতে পাবে। ঠিক আছে, ওকে তাহলে।